সাড়া ফেলা বাজেট। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর মকুবের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। ধুঁকতে থাকা ভারতের অর্থনীতি কি চাঙ্গা হবে? কার লাভ? কেই বা উপেক্ষিত রয়ে গেলেন সীতারামনের ঘোষণায়? এই যে মধ্যবিত্তদের নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা হচ্ছিল যে মধ্যবিত্তরা যেন অতিরিক্ত কর দিয়ে চলেছে এবং ফলে একটা এটাকে কিছুটা মাস্টার স্ট্রোক বলা যায় যে মানে যে কোনো জায়গায় তুমি যদি জিজ্ঞেস করো যে এবার বাজেটটা কেমন হলো, না মধ্যবিত্তদের বিরাট একটা সুবিধে হলো। তো এইটা এই যে একটা ফিল গুড একটা ব্যাপার হয়ে গেল, তো সেটা তো আমার মনে হয় যে একটা খুবই সুচিন্তিত এবং মাস্টার স্ট্রোকের ব্যাপার। চাহিদা জনিত যেটা ওই যেটা ফাস্ট মুভিং গুডস যেটা কনজিউমার গুডস যেটা বলা হচ্ছে হয় যে সেটা নিয়ে একটা উদ্বেগ ছিল যারা সেগুলো তৈরি করে সেই সব উৎপাদকদের মধ্যে, এবং তাদের একটা উদ্বেগ ছিল যে ওটার বিক্রি কমে গেছে এবং সেক্ষেত্রে এই মধ্যবিত্তর কর ছাড়টা তারা আশা করবেন হয়তো যে কিছুটা এটা এটা আবার বাড়বে, অর্থাৎ ওই সাবান শ্যাম্পু ইত্যাদি এবং প্যাকেজড ফুড যেগুলো সেগুলো, তো সেগুলোর বিক্রি আবার হয়তো একটু বাড়তে পারে যদি এই রকম কর ছাড় হয়। মানুষের পকেটে টাকা থাকলে বাড়বে কেনাকাটা, চাঙ্গা হবে বাজার, ঘুরে দাঁড়াবে অর্থনীতি। অনেকেরই বক্তব্য তাই আয়কর ছাড়। কিন্তু এতে কি আদৌ সমস্যার সমাধান হবে? সকলের ক্রয় ক্ষমতা বাড়বে কি? এইটাতে কিন্তু সব শ্রেণীর কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ একটা ব্যাপক সংখ্যক মানুষ আছেন যারা কিন্তু আগেও কর দিতে পারতেন না এবং তাদের রোজগার 1 লাখের অনেক কম। তো আসলে এখন সমস্যা কিন্তু ওই যাদের আয় খুবই কম তাদের জন্য যে কি হবে এই নিয়ে কিন্তু সত্যি দিশাটা খুব বেশি কিছু নেই। বাজেটে কিন্তু এমজিএনআরইজি এর কোনো কথা নেই। কেন নেই? আমার মনে হচ্ছে কারণটা হচ্ছে যে এই গত 1 বছর 2 বছরে না কৃষির উৎপাদন একটু ভালো হয়েছে। যখনই কৃষি উৎপাদন একটু ভালো হয় একটা ধারণা তৈরি হয়ে যায়। এটা কিন্তু ধারণা, এটা কিন্তু সত্যি নয়। ধারণা হয়ে যাচ্ছে যে কৃষির উৎপাদন যেহেতু একটু ভালো হয়েছে ফলে গ্রামাঞ্চলে এখন মানুষের হাতে টাকা আছে। কিন্তু কথাটা তো তা নয়, কারণ এমজিএনআরইজি এর তো একটা অন্য ভূমিকা আছে যেটা হচ্ছে যাকে আমরা বলি লিন সিজন, যখন এই দুটি সিজনের মাঝখানে সেই সময়টা যখন তাদের কাজ থাকে না সেই সময় দেওয়ার একটা কথা ছিল। কিন্তু আস্তে আস্তে এই এমজিএনআরইজি এটা ক্রমশই কিন্তু তার গুরুত্ব একটু কমিয়ে ফেলা হচ্ছে দেখা যাচ্ছে। ব্যাপক সংখ্যক মানুষের হাতে টাকা নেই, এইটা কিন্তু কোথাও না কোথাও একটু অ্যাড্রেস করতেই হবে কোনোভাবে, যেটা কিন্তু শুধু বাজেটে তো হয় না, একটা আর্থিক নীতির দরকার, সামগ্রিক নীতি। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं। কর্পোরেট মুনাফা সেইটা মানে গত 15 বছরে যা হয়েছে একেবারে সেটা সর্বোচ্চ পর্যায়ে এখন চলে গেছে কর্পোরেট মুনাফা, কিন্তু সেই তুলনায় মজুরি বাড়েনি, একদমই বাড়েনি, এবং মজুরি যেটুকু বেড়েছে, এবং যদি আমি 5 থেকে 6% যদি মূল্যস্ফীতি ভাবি তাহলে প্রকৃত মজুরি একেবারেই বাড়েনি। এইটা নিয়ে যে সরকারের কোনো মহলে একটু উদ্বেগ আছে সেটা গতকালের ইকোনমিক সার্ভে থেকে বোঝা যাচ্ছে। কিন্তু এর ফলে যেটা ওরা বলছেন সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা তো অনেক কিছুই করছি কিন্তু কর্পোরেট সেক্টর তো এগিয়ে এসে এটা করছেন না, ফলে অ্যাজ ইফ এটা যেন ওই কর্পোরেট সেক্টরের তাদের শুভবুদ্ধির ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু ব্যাপারটা তো পুরোপুরি শুভবুদ্ধির ওপর ছেড়ে দিয়ে হবে না। তারা তো শতপ্রবৃত্ত হয়ে তাদের মুনাফাটাকে তাদের কর্মচারী শ্রমিকদের সঙ্গে ভাগ করে নেবেন, এটা তো হতে পারে না। কিছু চাপ দরকার বা কিছু প্রণোदना, इंसेंटिव दरकार। भारत में अत्यंत उत्कर्षता आएगी, यही विकसित भारत की लक्ष्य है। मैं इसीलिए फिर आभार प्रकट करता हूं, बजट में सारे विषय के लिए वित्तीय प्रबंधन किया गया है। আয়কর ছাড়ের তো আবার অন্য দিকও একটা আছে, এবং এর ফলে যেটাকে ওরা বলে রেভিনিউ ফোরগান, এবং রেভিনিউ ফোরগানটা প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি হচ্ছে আর কি। এবার রেভিনিউ ফোরগান যদি হয় তাহলে সেই রেভিনিউটা আবার কোন দিক থেকে আসবে সেই ভাবনাটাও একটু থাকার দরকার আছে। এটা বোঝা যাচ্ছে যে বাজেট ঘাটতি তো বাড়ছে, মানে কি গত জুলাইয়ে
বাজেট ঘাটতি বলা হয়েছিল 3% থাকবে, কিন্তু আসলে তো 3% থাকেনি এই 24-25-এর এই আর্থিক বছরে। ওটা 4.8% চলে গেছে। তো সেই জন্য কিছুটা বাস্তব আন্দাজ করেই আর কি এবারে 25-26-এ বাজেট ঘাটতিটা ধরা হয়েছে 4.4। তার মানে এর থেকে কমানো যাবে না। কিন্তু বাজেট ঘাটতি কমানোটা জোর করে আমিও কিন্তু সেটা সমর্থন করি না। কারণ বাজেট ঘাটতি আমাদের মতো উন্নয়নশীল দেশের এটা থাকবেই, থাকা উচিত। কিন্তু যেটা সমস্যা তৈরি করে সেটা হচ্ছে এফআরবিএম অ্যাক্টে সেখানে কিন্তু রাজ্য সরকারগুলোকে 3-এর নিচে রাখার জন্য যেভাবে চাপ দেওয়া হয়, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তো সেটা মানা হয় না। এবং সেক্ষেত্রে কিন্তু ওই 5 থেকে 4 এই কাছাকাছি থাকছে। তাহলে রাজ্য সরকাররা কি দোষ করলো যেখানে তাদেরকে জোর করে 3-এর নিচে রেখে দেওয়া হলো? মধ্যবিত্তের কর ছাড় নিয়ে আপাতত দেশ জুড়ে উত্তেজনা। 145 কোটির দেশে মধ্যবিত্ত আর কজন? আর খেটে খাওয়া মানুষেরা, তাদের শিরদাঁড়া শক্ত হবে? ঘুরে দাঁড়াবে অর্থনীতি? প্রশ্ন থেকেই গেল।